বিউটি সেক্টরে যেটা হয় আর কি, বিউটিশিয়ান মানেই খারাপ। শ্বশুর পক্ষ তো টোটালি মানে ডিসএগ্রি ছিল এগুলোতে, এবং আমার জামাইকে সবসময় কুমন্ত্র দিয়ে রাখতো। আমার 14+ পরেই বিয়ে হয়েছিল, বিকজ আমার বাবা ছিল না। ওকে, আমার বড় বোনের বিয়ের আগে আমার জন্যই প্রস্তাব আসতো বেশি। বিয়ে হওয়া মানে তো পেকে যাওয়া। আমি লিও মানে ভাবছে যে বিয়ে করার পরে ছেলেরা একটু স্টেবল হয়, যেটা টোটালি হয়নি আমার হাজব্যান্ড। ওটিতে ঢোকার টাইম আমি চিন্তা করলাম যে আল্লাহ, যেন আমি যদি মেয়ে হই যেন আমি ওটি থেকে আর বের না হই। ওয়েলকাম টু দ্য ক্যান্ডিড শো। আমি মঞ্জু আহমেদ। অ্যাজ আই প্রমিসড, আমি চিরাঙ্গায় চলে আসছি সিজন 2 নিয়ে। আমার সাথে আজকে আমার গেস্ট হচ্ছে মাহফুজা, নীলা। নীলাপু হাই। হ্যালো। হাই। সো নীলাপু নার্ভাস, কিন্তু তার আগে একটা আমরা লাইভ করে ফেলছি। লাইভ করার পরে উনি হয়তো একটু ধাতস্থ হয়েছেন এবং এখন গল্প করতে পারবেন, কিন্তু উনি বলতেছে ক্যামেরা দেখে, ভাইয়া আমার নার্ভাস লাগতেছে। নার্ভাস লাগার কিচ্ছু নেই। এনিওয়েজ, আমরা চিরাঙ্গে আসছি। আমরা তো লাস্ট 2 months ব্যাক চিরাঙ্গের প্রথম শো করে গেলাম, প্রথম সিজন। এটা সিজন 2। ইনশাল্লাহ আমরা যদি সব ঠিকঠাক থাকে হয়তো আবার সিজন 3-4 নিয়ে হয়তো আবার আসবো। বাট সিজন 2তে অনেককে আপনারা দেখবেন, অনেকেরই শো আপনারা দেখবেন, যাদেরকে আপনারা দেখতে চেয়েছেন এবং যারা আমার সাথে আসতে চেয়েছেন তারা এখানে আছে। ফিওনা আমাদের টাইটেল স্পন্সর, ফিওনা মেকআপ অ্যান্ড বিউটি স্যালন। আর অ্যাজ ইউজুয়াল লাইভস বিউটি কেয়ার আমাদের ইউনিয়ন অ্যাসোসিয়েশনে, তার বিউটি অ্যান্ড ব্রেভ হচ্ছে আমাদের অর্গানাইজার। ওকে, দেখছেন কত গল্প করি আমি। সেটাই। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার গল্প শুনতেছিলাম, ভেরি শকিং অ্যান্ড ভেরি সারপ্রাইজিং, এবং আপনি ননস্টপ কথা বলতে পারেন, ওটা আমার খুব ভালো লাগছে। সো আমি একটু ব্রেক পাবো, আই হোপ। সো নীলাপু, প্রথমত আপনার একটু ইন্ট্রো আপনি দিয়ে দেন, আমি না দিই। আপনি আপনাকে ব্লাশ বিউটি লাউঞ্জ হিসেবে চিনি আপনাকে সবাই, একটু বলে দেন প্লিজ। আমি হচ্ছে মাহফুজা নীলা, আমার সাথে কথা বলেন, নো ইস্যুজ। হ্যাঁ, চিটংয়েরই। আর আমি হচ্ছে ব্লাশ বিউটি লাউঞ্জের ওনার। ওকে। এবং আপনার পেজটা হচ্ছে ব্লাশ বিউটি লাউঞ্জ। ওকে, একটু শুনবো আপনার জার্নি, শুনতে চাই। প্রথমে তো আগে জার্নিগুলো শুনি, তারপরে যা যা আসে আমরা যতটুকু পসিবল আমরা জানতে ট্রাই করব। আপনার লাইফ, আপনার স্টোরি সব। আমার জার্নিটা, আমি কি আমার প্রফেশনাল জার্নি বলবো না? এভরিথিং লাইফ। প্রফেশনাল জার্নিটা হচ্ছে 2006 থেকে এই পর্যন্ত আছে, স্টিল নাও। আর লাইফের জার্নিটা শুরু হচ্ছে আমার ছেলে হওয়ার পর থেকে। শুরু থেকেই ছিল, বিয়ের পর থেকেই ছিল, বাট ছেলে হওয়ার পর থেকেই জার্নিটা মানে এত ভালো ছিল না। আর আমি যখন এই প্রফেশনে মানে এসেছিলাম, বিউটি প্রফেশনে যখন আসি, তখন আমার পাশে কিন্তু কেউ সাপোর্ট করে নাই। ইভেন কি আমার হাজব্যান্ড তো টোটালি ছিল না। তারপর হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার বলেন, আমার শ্বশুর পক্ষ তো টোটালি মানে ডিসএগ্রি ছিল এগুলোতে, এবং আমার জামাইকে সবসময় কুমন্ত্র দিয়ে রাখতো, মানে বেশি ওভার হয়ে যাচ্ছি এই সেই। সো আমি ওভার মানে বুঝি নাই, মানে ওকে সব সময় মানে ইয়ে দিত যে সব মানে এটাকে ভালো হিসেবে দেখতো না, যেটা আমাদের বাংলাদেশের মানে বিউটি সেক্টরে যেটা হয় আর কি, বিউটিশিয়ান মানেই খারাপ। হ্যাঁ, ওইটা আমার হাজব্যান্ড আমার লাইফেও হয়েছিল, যে আমার হাজব্যান্ড পছন্দ করতো না, এবং আমার হাজব্যান্ডকে প্রায় সময় মানে ও কে বলেছে কি বলেছে এটা আমাকে কখনোই বলতো না, বাট আমাকে খুব এটা নিয়ে প্যারা দিত। ওকে, এই প্যারাতে আসবো। তার আগে শুনি বিয়েটা কিভাবে হলো আপনার? কবে বিয়ে করলেন আপনি? বিয়েটা 99-এ হয়েছিল আমার। এটা হচ্ছে মানে আমার জন্মের আগে। আরে ওকে, আপনার জন্ম কখন? 99 এর পরে। এটা একটা ফাউল কথা। ঠিক আছে, না আমার বয়স তো বেশি না। আমার 14+ পরেই বিয়ে হয়েছিল, বিকজ আমার বাবা ছিল না। ওকে। তারপর হচ্ছে আমার কোনো ভাইও ছিল না, আমরা 4 বোন, আমি হচ্ছে মেজো। সো আমার বড় বোনের বিয়ের আগে আমার জন্যই প্রস্তাব আসতো বেশি, যেটার কারণে আমার বড় বোনকে বিয়ে দিতে হয়েছিল। তারপর ওর বিয়ের পরপরই আপনি অনেক সুন্দরী ছিলেন, এখনো সুন্দরী আছেন, তখন বেশি ছিলাম, তখনের জন্য তো সুন্দরী অবশ্যই ছিলাম, মানে বেশি চঞ্চল ছিলাম, চোখেই পড়তাম সবার আমি। সো দ্যাটস ওয়াই আমার বিয়েটা খুব আর্লি হয়। এবং কিভাবে একটু আগে ওইটাও শুনি। এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে একটা প্রোগ্রামে দেখে, এটা হচ্ছে আমার এক চাচার বিয়েতে। আমার ওই চাচার বিয়েতে দেখেই সে ওর কাজিনের জন্য পছন্দ করতে গিয়ে নিজে পছন্দ করে বসেছিল। হ্যাঁ, আমার সাথে ফ্লার্টিং করতে চাইছে। দেন ওর কাজিনকে বললো যে আমি এটাকে মানে ওর কাজিনকে বলেছিল যে এটা আমার জন্য ঠিক কর। সে গেছে ফুল দিতে, ফুলটা দিয়েই ও নিজে আমাকে পছন্দ করে বসে। ভাইকে মানে ওর কাজিনকে বলে যে ভাই এটা আমি পছন্দ করছি, তুমি আর এটাতে ইয়া করবা না। হ্যাঁ, তো মানে আমার শ্বশুর বাড়ি আবার আমার মামার শ্বশুর বাড়ি কিন্তু কাছাকাছি। আমার মামার শ্বশুর পক্ষে মানে আমার মামার শালা যেটা, ওটার সাথে আবার আমার হাজবেন্ডের সাথে ভালো একটা ইয়া ছিল, রিলেশন ছিল। তো ওনার কাছ থেকে আমার ছবি পাই,
ওই ছবিটা নিয়ে এসে তার মাকে দেখায়, তার মাকে বলেছিল যে মা আমি এটাকে বিয়ে করব। দেন সে মা তো বুঝেন, তো মা মনে করেছিল যে এটা দুষ্টামি করে বলছে, দেন মা বলতো ঠিক আছে করলে করবো আর কি। এই এটা থেকেই ওরা প্রস্তাব দেয়, দেন বিয়েটা হয়। তা আপনি তখন ছোট আমি, আর প্রস্তাব দেওয়ার পর আমার ফ্যামিলিও তো বেশি করে না, যেহেতু ওদের ফ্যামিলি ভালো ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল। আর আমার দাদা করেছিল হচ্ছে সাপোর্টটা করেছিল বিকজ অফ কারণে। আমার বাবা ছিল না, ভাই ছিল না, দাদা চিন্তা করেছিল যে আমি বেঁচে থাকতে বিয়েটা হয়ে যাক, দ্যাটস ওয়াই বিয়েটা আর্লি হয়ে যায়। এই বয়স কত ছিল তখন আপনার? 14+। ওকে। সো আপনি তখন বুঝতেন যে বিয়েটা একটা রেসপন্সিবিলিটি? বিয়ে মানে বিয়ে হচ্ছে এটা বুঝতাম, বাট বিয়ের পরে যে এত স্ট্রাগল করতে হবে, সংসার করতে হবে, হাজবেন্ড ওয়াইফ রিলেশন, এগুলো নিয়ে এত পাকনা ছিলাম না। বাট তখন তো মেয়ে বিয়ে হওয়া মানে তো পেকে যাওয়া। আপনার ছেলে কবে হলো? 2000-এ। একটাই ছেলে, ওদের পুরো বংশে একটাই ছেলে। মানে 1 বছর পর আপনার বেবিটা হয়। বেবি হয়েছে। ওকে, বলেন তারপর আসলে কি স্ট্রাগল আপনি সেটা বলছিলেন। আমি সেখানে যে প্যারাতে আসবো হচ্ছে যখন আপনি যে 2006 আপনার পার্লার করলেন এন্ড অল দ্যাট, ওইখান থেকে যায় গল্পটা। হ্যাঁ, আপনি যতটুকু বলতে পারেন, কজ এরপর আমি আসলে চাই না, কজ আমি যেটা হয় আমার ক্যান্ডিডেটই রাখতে চাই, মানে আনকাট থাকুক, আমি সেভাবে চাই। এবং আপনি যতটুকু বলতে চান ততটুকু বলবেন, মানে যতটুকু মনে হবে যে না আমার ফ্যামিলির জন্য আপনার জন্য প্রবলেম হবে ততটুকু বলেন না, কজ আমি আসলে এডিটিং এ গিয়ে অতটুকু কাটতে চাই না, কাটলে আসলে যে বিউটিটা থাকে আমার শোয়ের সেটা নষ্ট হয়ে যাবে। সো আপনি যতটুকু বলতে পারবেন ততটুকু বলবেন। ওকে, প্যারাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্যারাটা হচ্ছে আমার ছেলে। হ্যাঁ, রাইট, হ্যাঁ, এক বছর পরে বাচ্চা হয়। মানে আমি যখন প্রেগন্যান্ট হই তখন কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমি কি করব। তারপর আমার হাজবেন্ড, যখন আমাদের বিয়ে হয়, আমার হাজবেন্ড কিন্তু স্টুডেন্ট, তখন ও বেকার ছিল, তো একটু উড়নচণ্ডী টাইপ ছিল দেখে ওর ফ্যামিলিও মানে ভাবছে যে বিয়ে করার পরে ছেলেরা একটু স্টেবল হয়, যেটা টোটালি হয়নি আমার হাজবেন্ড। তো এরপরে আমি তো ছোট ছিলাম, আমার যখন বেবি হওয়ার টাইম হয়েছে তখন মানে ওরা চিন্তা করছে, আমার শাশুড়ি খুব হতাশ করতো যে ওনার বংশে আর কোনো নাই, ছেলে নাই, আমার অন্যান্য জায়েদের মেয়ে ছিল। তো উনি তখন আমাকে সবসময় করতো যে এটাও মেয়ে হবে। তখন না আমি জিনিসগুলো না বুঝতে পারতাম না, কান্না করতাম যে আল্লাহ যদি মেয়ে হয় তাহলে তো শেষ, আমাকে তো ওরা রাখবে না, এই টাইপের চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, এরকম ছিল। তো আপনাকে সরাসরি বলেছেন? হ্যাঁ, সরাসরি বলতো, হেঁটে হেঁটে বলতো, পিঞ্চ করে করে বলতো কথাগুলা। এবং আমার শাশুড়ি একটা পর্যায়ে গিয়ে মানে ভাবতো যে আমার মেয়ে হবে, মানে এটা নিয়ে খুব করতো। ইভেন কি আমার বাচ্চা পেটে আসার পরেও কিন্তু ওরা খুব করছে যে এত তাড়াতাড়ি আমি কেন বেবি নিলাম। ওকে, হ্যাঁ, আর এটা তো আমি তো তখন বুঝতাম না যে এত তাড়াতাড়ি বেবি হয়ে যাবে বা কিছু একটা হবে। সো যাক, আল্লাহর রহমত ছিল দেখে আমার বেবিটা আসছে দুনিয়াতে। যখন আমি শুনতাম মানে ওটিতে ঢোকার টাইমে আমি চিন্তা করলাম যে আল্লাহ যেন আমি যদি মেয়ে হয় যেন আমি ওটি থেকে আর বের না হই, যদি ছেলে হয় যেন আল্লাহ আমাকে এখানে ফিরাই দেয়। দেন আল্লাহ রহমত যে আমার ছেলে বেবি হলো, হওয়ার পরে দেন বাসায় আসলাম, আসার পরে দেখি যে সিনারিও চেঞ্জ মিনস আমি তখন তো ছোট, আর হচ্ছে মানে আমার অন্যান্য জায়গা ছিল। দাঁড়ান, সিনারিও চেঞ্জ তখন ছোট, তার আগে যাই, আপনি যেটা বলছিলেন যে ওটিতে ঢোকার আগে আপনি এরকম একটা ব্যাপার ভাবছেন, ফিলিংসটা ছিল যে ওদের নেগেটিভ কথাবার্তা। হ্যাঁ, মানে আমি একটু এগুলো শুনতে চাই। মানে ধরেন আপনার বিয়ে হওয়ার পর আসলে নেগেটিভিটি কখন আসা শুরু হলো? পজিটিভ ছিল তো, কজ বিয়েটা তো ইট ওয়াজ অল অন দ্য পজিটিভ নোটস, রাইট? সো এরপরে নেগেটিভিটি কিভাবে শুরু হলো? নেগেটিভিটি শুরু হচ্ছে আমার কতদিন পর থেকে? আসলে আমার বিয়ের পর থেকেই শুরু হয়েছে। আমি জানতাম না, আমি ফার্স্টে যখন মানে আমার হাজবেন্ডের ব্যাপারটায় আসি, ও তো স্টুডেন্ট ছিল, ওর ইনকাম ছিল না, বাট ওদের প্রপার্টি ছিল যথেষ্ট, ওরা 3 ভাই 2 বোন। আমি মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে আমার হাজবেন্ডের ওখানে কোনো ভ্যালুই নাই, মানে ও যে একটা পার্সন বা আমি ওর ওয়াইফ ও হিসেবে আমার এখানে কোনো নাই। হ্যাঁ, তা সবসময় মানে আমার এক যা বড়টা খুব ডমিনেট করার ট্রাই করতো, উনি সবসময় মানে ম্যানিপুলেট করতো আমার শাশুড়িকে। আমার শাশুড়ি উনি যা বলতো তাই করতো, মানে আমার ফ্যামিলি নিয়ে কিছু বললে আমার শাশুড়ি এটা বলতো, ওইটা নিয়ে করতো। তারপর আমার হাজবেন্ড যেমন আমাকে এক কাপড়ে নিয়ে আসছে, আমার ফ্যামিলি থেকে কিন্তু কিছুই নাই, মানে আমাকে পছন্দ করে নিয়ে আসছে। তারপরও যা যা করার ফ্যামিলি থেকে করা হয়েছে। এরপর আমার ভাসুর সবসময় উনার বউর উস্কানিতে, আমার ভাসুর বড়টা যিনি মারা গেছেন, ব্যস্ত নসিব করুক ওনাকে, উনি আমাকে পছন্দ করতে, কিন্তু উনার বউর কারণে উনি কখনোই আমাকে নিয়ে ভালো কিছু পজিটিভ কিছু বলতে পারতো না। বউকে খুশি করার জন্য ওনাকে নেগেটিভটাই বলতে হতো। হ্যাঁ, যখন মানে আমি ওখানে যাই, আমার ভাসুর সবসময় মানে আমার হাজবেন্ড বেকার ছিল, তারপর হচ্ছে স্টুডেন্ট, তারপর হচ্ছে ওর ট্র্যাকটা ছিল অন্যরকম, মানে একটু উড়নচণ্ডী টাইপের, ফ্রেন্ডের সাথে বের হলে বাসায় আসতো না 3-4 দিন। ওই 3-4 দিন টাইমটাতে মানে আমাকে সবসময় ওরা করতো। আর আমার হাজবেন্ড আসার পর তো সে ঘুম,
আমি কিছু বলবো মানে কোনো ইয়া নাই, ওর থাকতো কোথায় 4 দিন 3 ফ্রেন্ডের সাথে বাইরে বাইরে থাকতো। মানে আমি যে বাসায় বউ আছে ওগুলো ওর কোনো ওই ইয়াটাই ছিল না। ওকে, অন্য ট্র্যাকেই ছিল, কোন রেসপন্সিবিলিটি বা সেন্সটা আসলে তখন। ওকে, এটা নিয়ে সব কথা শুনতে হতো, সাফার করতে হতো আমাকে, যেটার কারণে মানে আমার ভাসু সবসময় বলতো ও তো শ্বশুর বাড়িতে কিছুই দেয় নাই, ওকে টাকা দিতে বলো বিজনেস করার জন্য, অথচ ওদের ফ্যামিলি বিজনেস 3 ভাইয়ের সমান পাবে, বাট কখন আমাদেরকে ওই হকটা আমাদেরকে দেয়া হয়নি। আমার হাজবেন্ডকেও আমাকে তো ঠকাইছে, আমার হাজবেন্ডকে যথেষ্ট ঠকাইছে। আমি যখন আস্তে আস্তে বুঝতে শিখি, ওকে বোঝাতে ট্রাই করি, আমি যখন ওকে বোঝানো ট্রাই করে একটু ভালোর দিকে আনার ট্রাই করি, তখন মানে ওকে ম্যানিপুলেট করা স্টার্ট। আগে তো ওকে বাইরে বাইরে রাখতো, তারপরে ওরাই সবসময় উস্কানি দিত। ইভেন আমার শাশুড়ি প্রায় সময় চাইতো যে ওনার বড় ছেলে বিজনেস করুক, ওই বিজনেস আমার হাজবেন্ড না যাক। তো এইভাবে করে না আমাদের সংসার মানে অনেক টানাপোড়েনে ছিল। আমার বিয়ের পরও আমার ভরণ পোষণ যেটা দেয়া হয় শ্বশুর মানে হাজবেন্ড দেয়, ওটা আমাকে দিত না।